আজকে আমরা বেশ কিছু রিকোয়েস্টের প্রেক্ষিতে রাসায়নিক বন্ধন অধ্যায়টা শুরু করতে চাচ্ছি। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পড়াতে চাচ্ছিলাম এই জিনিসগুলো: রাসায়নিক বন্ধন কাকে বলে, যোজ্যতা ইলেকট্রন বলতে কি বুঝো, যাই হোক যোজ্যতা ইলেকট্রন, এরপরে যোজনী চার্ট ব্যবহার করে যৌগ লিখন, যৌগমূলক বলতে কি বুঝো, এই জিনিসগুলো। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আপনাদের এই ক্লাসগুলো এখন নিব, শুরু হয়ে যাবে আমাদের আজকের কার্যক্রম। তো এখন আমাদের যেটা প্রথম দরকার, রাসায়নিক বন্ধন কাকে বলে, এর ইংরেজি হচ্ছে কেমিক্যাল বন্ড। রাসায়নিক বন্ধন, রাসায়নিক বন্ধন ইংরেজি হচ্ছে কেমিক্যাল বন্ড। এটা কিরকম? এরকম যে শক্তির বলে বা যে শক্তির কারণে অণুতে পরমাণু সমূহ আবদ্ধ থাকে, যে শক্তির কারণে অণুতে পরমাণু সমূহ আবদ্ধ থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। যে শক্তির কারণে অণুতে পরমাণু সমূহ আবদ্ধ থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। আমরা যে রাসায়নিক বিক্রিয়া ঘটাই, দেখা যায় কোনো কোনো বিক্রিয়ায় তাপ উদ্ভব ঘটে, আবার কোনো কোনো বিক্রিয়ায় তাপ শোষণ ঘটে। তো এই বিষয়টা ওই বন্ধনের কারণেই। কারণ রাসায়নিক বিক্রিয়া কি হয়, একটা বন্ধন ভাঙে, একটা বন্ধন গড়ে, এর ফলে বন্ধন ভাঙার জন্য শক্তি আমাদের প্রয়োগ করতে হয় বা শক্তি দিতে হয়, আর বন্ধন গড়ার পর শক্তি নির্গত হয়। তো আমরা যদি বন্ধনটা ভাঙতেই বেশি শক্তি লাগে, যা গঠিত হওয়ার পর নির্গত শক্তির চেয়েও বেশি হয় ভাঙার শক্তিটাই, সেক্ষেত্রে আমরা কি করি, ভাঙ্গা আমাদের বন্ধন শক্তির উপরে লেখাপড়া আছে, ডেলি সিকুয়ালটা আমরা বলি ভাঙ্গা মাইনাস গড়া, সহজেই মনে রাখার জন্য ভাঙ্গা মাইনাস গড়া। ভাঙতে যদি কোনো কারণে বেশি লাগে আর গড়ার পর নির্গত শক্তি কম হয়, তাহলে সেক্ষেত্রে ডেলিস পজিটিভ হয়। আর ডেলিস পজিটিভ হলেই এটাকে আমরা তাপ হারি বলি। ভাঙতে যদি বেশি হয় তাহলে ভাঙ্গা মানে বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি। এর উপর চ্যাপ্টার আছে, তখন আমরা আবার করব। এটা শুধু এই কারণে যে একটা রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় অথবা তাপ শোষিত হয়। যেমন দেখবেন, আপনি হয়তো বাজার থেকে যখন চুন কিনে এসে পানিতে দিবেন, দেখা যায় পানি গরম হয়ে যায়। এই পরীক্ষাটা ক্লাস 8-এ আপনারা করে এসেছেন। তো ওখানে কি হয়, তাহলে বন্ধন ভাঙার ফলে আমরা ভাঙতে প্রথমে তাপ দিয়েছি আমরা বা শক্তি প্রয়োগ করেছি, আর বন্ধন গড়ার পরে আরো বেশি বেশি তাপ উৎপন্ন হয়েছে, নির্গত হয়েছে। তো এই নির্গত তাপটা বেশি, সেই ক্ষেত্রে তাপ উৎপাদিত হয়েছে। আবার কখনো কখনো তাপ হারিয়ে হতে পারে। তো যাই হোক, এই তাপ উৎপাদন বা তাপ হারা যেটাই হোক, এটা বন্ধন ভাঙ্গারই একটা ফল। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে রাসায়নিক বন্ধন নিয়ে কথাবার্তা বললাম। এরপরে যোজ্যতা ইলেকট্রন নিয়ে কথা বলবো। যোজ্যতা ইলেকট্রন এটা হচ্ছে এরকম, আমাদের যোজ্যতা ইলেকট্রন যেটা, এই ভ্যালেন্সি ইলেকট্রন হচ্ছে সেইটা কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সর্ববহিষ্ঠ স্তরে যে ইলেকট্রন সংখ্যা। আমি কথাটা কিরকম, যেমন ধরুন আমরা ক্লোরিন দ্বারা বোঝাতে পারি। ক্লোরিনের, এটা আপনাদের খুব পরিচিত একটা এলিমেন্ট বা মৌল। এখানকার ইলেকট্রন বিন্যাস 2, 8, 10, 7, 17। তো যোজ্যতা ইলেকট্রন হচ্ছে সর্ববহিষ্ঠ স্তরে যে ইলেকট্রন থাকে সেই সংখ্যাটা। মানে ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন 7। মানে এখান থেকে আমরা বলবো ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন 7। শুধু শিক্ষার্থীবৃন্দ, আমরা যে কথাটা বলতে চাচ্ছি
যেগুলো কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্ববহিষ্ঠ স্তরের যে ইলেকট্রন সংখ্যা সেটাই তার যোজ্যতা ইলেকট্রন। তবে হ্যাঁ, ধাতুর ক্ষেত্রে এই যোজ্যতা ইলেকট্রন যোজনী হতে পারে, আর অধাতুর ক্ষেত্রে সাধারণত 8 বিয়োগ এত, মানে এর যোজনীটা হবে 8 থেকে 7 বাদ দিলে যে 1 থাকবে সেইটা। ক্লোরিনের যোজ্যতা আমরা কিন্তু 8 বিয়োগ 7 সমান 1। আবার ধাতুর ক্ষেত্রে যেমন ধরুন সোডিয়াম বা ক্যালসিয়াম যেটাই মনে করেন আপনারা, সোডিয়াম বা ম্যাগনেসিয়াম যেটাই বলেন, এটাতে 11 নম্বর সিরিয়াল, তাই না? 2 8 10 1 11। আর এটা 12 নম্বর সিরিয়াল, তো 2 8 10 2 12। শিক্ষার্থীবৃন্দ, ধাতুর ক্ষেত্রে এই যোজনী এবং যোজ্যতা ইলেকট্রনের মধ্যে কোনো পার্থক্য নেই। যোজনীয় 1, সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন 1। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যোজনী 2, যোজ্যতা ইলেকট্রন 2। কিন্তু অধাতুর ক্ষেত্রে এই সংখ্যাটা চেঞ্জ হতে পারে, সেইটা এটা। যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কোনো মৌলের সর্ববহিষ্ঠ স্তরের যে ইলেকট্রন, সেই সংখ্যাটা হচ্ছে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন। তো এটা আমরা অধাতুর ক্ষেত্রে সাধারণত দেখি যে 8 বিয়োগ 7 1। তবে ক্লোরিনের যোজনী কোনো কারণে 7ও হতে পারে, 7 ইলেকট্রন যদি ছেড়ে দেয় 7ও হতে পারে। যেমন ধরুন এরকম একটা যৌগ পারক্লোরিক অ্যাসিড, এখানে কিন্তু ক্লোরিনের জারণ সংখ্যা বা যোজনীকে আমরা 7 বলে থাকি, এটা পারক্লোরিক অ্যাসিড, ব্যতিক্রম। ক্লোরিনের যোজনী 1, এটাই স্বাভাবিক, তবে এই ক্ষেত্রে কিন্তু 7। তো শুধু শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে যোজ্যতা ইলেকট্রন কি বুঝলাম বলেন দেখি? আমরা বললাম কোন মৌলের সর্ববহিষ্ঠ স্তরের যে ইলেকট্রন সংখ্যা সেটাকেই বলা হয় যোজ্যতা ইলেকট্রন। আমরা ক্লোরিন দ্বারা বুঝালাম। এরকম ভাবে যদি আমরা ধরেন সালফার দ্বারা বুঝাই, সালফার, বা আপনি অন্য কিছু দ্বারা বুঝতে পারেন, ফ্লোরিন দ্বারা বুঝতে পারেন, নাইট্রোজেন দ্বারা, যেমন নাইট্রোজেনের সিরিয়াল কত? 7 নাম্বার না? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, এই যে 7 নাম্বার সিরিয়াল, হ্যাঁ, 2 আর 5 এর 7। যোজ্যতা ইলেকট্রন 5, যোজনী আমরা 5ও বলতে পারি, তবে স্বাভাবিকভাবে আমরা 8 বিয়োগ 5 3 বলতে থাকি। যদিও নাইট্রোজেনের যোজনী 1 থেকে 5 হতে পারে, সমস্যার কিছু নেই। তাই শিক্ষার্থীবৃন্দ, যোজ্যতা ইলেকট্রন হচ্ছে সর্ববহিষ্ঠ স্তরের ইলেকট্রন সংখ্যা। ধাতুর ক্ষেত্রে ওই যেটা যোজনী সেটাই যোজ্যতা ইলেকট্রন, আর অধাতুর ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে একটু চেঞ্জ হয়, যে বাইরের শেলের যে কোনো ইলেকট্রন সেইটা হতে পারে, আবার 8 বিয়োগ তত। অধাতুর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে 8 বিয়োগ সর্ববহিষ্ঠ স্তরের ইলেকট্রন সংখ্যা, সেটাই হয়ে থাকে যোজনী। তো যাকে আমাদের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা আমরা এই বুঝলাম যে সর্ববহিষ্ঠ স্তরের ইলেকট্রন সংখ্যা, সেটাই হয়ে থাকে যোজনী। তো শিক্ষার্থীবৃন্দ, সর্ববহিষ্ঠ স্তরের যোজ্যতা ইলেকট্রন ধাতুর ক্ষেত্রে এটাই যোজনী, অধাতুর ক্ষেত্রে সাধারণত 8 বিয়োগ তত, 8 বিয়োগ 7 1, 8 বিয়োগ 5 3, এরকম আর কি। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার যোজনীর দিকে যাব। যোজনী নিয়ে একটু কথা বলতে হবে, যোজনীর প্রকারভেদ নিয়েও আমরা কথা বলবো। আমরা বলা শুরু করেছি যেহেতু আমরা বলবোই। তো শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের এইখানে আরেকটি কথা বলে থাকি, ওটা বললে আপনাদের একটু সুবিধা আছে। আমরা গণিতের 4টি খুব বিখ্যাত উৎপাদক দিয়েছি। আমার সমগ্র জীবনের যতগুলো কঠিন উৎপাদক পেয়েছি তার মধ্যে 4টি। আপনারা সার্চ দিতে পারেন ইউটিউবে এই নামে, দুঃসাধ্য 4টি উৎপাদক। ওখানে দেখবেন যে আমার ছবি সহ সুভাষচন্দ্র পোদ্দার লেখা এসেছে 4টি উৎপাদক। এগুলো আপনারা ট্রাই করবেন, এগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় কাজে লাগতে পারে। ইভেন জানার জন্য অনেক ভালো। আমি ওগুলো অনেক বাচ্চার উপর এক্সপেরিমেন্ট চালিয়েছি, অনেক মানে কর্মজীবীদের উপরে, অনেক বেকার ছেলেপেলেদের উপরে, জব সার্চ করতে যারা এসেছেন তাদের উপরে। আমরা বিভিন্ন জায়গায় চাকরি পরীক্ষা যখন নিতে গিয়েছি, কোনো হয়তো প্রশ্নের দায়িত্বে এসেছে দিয়েছি, দেখা যাচ্ছে যে এই উৎপাদকগুলো হলে কেউই পারেনি। এই 4টি উৎপাদক আপনারা একটু গুরুত্বের সাথে দেখবেন আমার চ্যানেলে, এই সার্চ ইউটিউবে দুঃসাধ্য 4টি উৎপাদক দেখবেন, আপনার ভালো লাগবে। এবং মনে রাখবেন, অনন্তকাল অঙ্কগুলো আপনার খুব স্থায়ী একটা সম্পদে পরিণত হবে, যা আপনি যতজনকে দেন সাধারণত পারবে না। আর যদি কেউ পারে, আমাদের লেখা আছে এই অঙ্কগুলো পারে যারা, তারা লাখে একজন, মানে আপনি 1 লক্ষ খোঁজ করলে একজনকে পেতে পারেন। তার মানে আপনি এই অঙ্কগুলো দেখবেন, আপনার উপকার হবে আমার বিশ্বাস। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা যোজনী নিয়ে কথা বলবো। যোজনী এর আরেকটা নাম আছে যোজ্যতা।
যোজনী, আরেকটা নাম আছে যোজ্যতা। এর ইংরেজি হচ্ছে ভ্যালেন্সি। ভ্যালেন্সি এটা কি রকম? এটা হচ্ছে এই ধরনের যে ভ্যালেন্সিটা কি রকম, এটা কয়েকভাবে সংজ্ঞাটা দেওয়া যায়। তো আমরা একটু লেখার চেষ্টা করি বা বলার চেষ্টা করি যোজনী, যে এটা এক নাম্বার এইভাবে দিতে পারি আমরা, একটি মৌলের সাথে আরেকটি মৌলের, একটি মৌলের পরমাণুর সাথে, এরকম ভাবে একটি মৌলের পরমাণুর সাথে আরেকটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার সামর্থ্য বা ক্ষমতাকে যোজনী অবলিকে আমরা যোজ্যতা, আর ইংলিশ কিন্তু একটা বলে। তো শিক্ষার্থীবৃন্দ এটা এইভাবে যদি দেবো তা না, এছাড়াও আমাদের অনেকভাবে দেওয়া যায়। যেমন ধরেন আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি কি, আমরা জানি যে হাইড্রোজেনের যোজনী 1, এটা আমরা ধরে নিয়েছি হাইড্রোজেন যোজনী 1। তো আমরা এইভাবে যোজ্যতার সময় দিতে দেখি যে কোনো মৌলের একটি পরমাণু যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সাথে, কোন মৌলের একটি পরমাণু যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয় বা কোন যৌগ থেকে যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপন করতে পারে তাকে ওই মৌলের যোজ্যতা বলে। কিরকম কথা বললাম? কোন মৌলের একটি পরমাণু যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয় বা অথবা দিলেও হয়, অথবা কোন যৌগ থেকে যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপন করতে পারে সেই সংখ্যাকে, এটা একটা সংখ্যা, সেই সংখ্যাকে তাকে মানে সেই সংখ্যাকে ওই মৌলের যোজ্যতা বলে। বিষয়টা কিরকম আমরা একটু দেখে দিই বিশেষটা কিরকম। যেমন ধরেন আমরা জিঙ্ক নিয়ে কথা বলছি, জিঙ্ক হাইড্রাইড, এই জিঙ্ক হাইড্রাইড যৌগে একটি জিঙ্কের সাথে দুটো হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে, তাহলে আমরা বলবো যে জিঙ্কের যোজনী 2। আপনার যদি কেউ বলে জিঙ্কের যোজনী 2 কেন, আপনি বলতে পারেন যে জিঙ্কের একটা পরমাণুর সাথে দুইটা হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে, তাই জিঙ্কের যোজনী 2। হ্যাঁ, আবার জিঙ্ক কি করে, ধরেন এরকম কাজও করে, এই যে দুটো হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে সেই স্থান দখল করে, এই কারণেও জিঙ্কের যোজনী 2। তাহলে দেখেন এখানে জিঙ্কের সাথে দুটো হাইড্রোজেন যুক্ত হয়েছে, আর এখানে জিঙ্কের একটি পরমাণু দুইটা হাইড্রোজেন পরমাণুকে সরিয়ে দিয়েছে, তাই জিঙ্কের যোজনী 2 বলতে আমরা দুটাই বুঝি, যে কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হলো অথবা কোনো যৌগ থেকে কয়টা হাইড্রোজেনকে সরিয়ে দিল, এটাও যোজনী। তো শিক্ষার্থীবৃন্দ এছাড়াও যোজনের আরো লেটেস্ট কিছু সংজ্ঞা আছে, আমরা সেগুলো বলবো। যে যেমন ধাতুর ক্ষেত্রে
কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে, লেটেস্ট সংখ্যা যেগুলো আসতেছে ইলেকট্রনের সাহায্যে, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে ধাতুর ক্ষেত্রে একই সর্ববহিস্থ স্তরে যে কয়টি ইলেকট্রন থাকে সেটাই তার যোজনী। কি বললাম? ধাতুর ক্ষেত্রে কোন মৌলের পরমাণু ইলেকট্রন বিন্যাস যখন আমরা দেখাবো তখন বহিস্থ স্তরে যে কয়টি ইলেকট্রন থাকবে সেটাই তার যোজনী। আর অধাতুর ক্ষেত্রে কি? অধাতুর ইলেকট্রন বিন্যাসের সময়ে আমরা দেখব যে সর্ববহিস্থ স্তরে যে কয়টি ইলেকট্রন আছে 8 বিয়োগ সেই সংখ্যাটা, এটাই অধাতুর যোজনী। যেমন একটু আগে আমরা যোজ্যতা ইলেকট্রন পরমাণুর সময় আপনাদেরকে বলেছিলাম যে ক্লোরিনের 17 তো ইলেকট্রন বিন্যাস 2 আর 8 10 আর 7 17। এখানে ক্লোরিনের যোজনী কত? 8 বিয়োগ 7 সমান 1। তাহলে ক্লোরিনের যোজনী 1 আর যোজ্যতা ইলেকট্রন 7। তাহলে অধাতুর ক্ষেত্রে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে যে কয়টি ইলেকট্রন আছে সেই ইলেকট্রন সংখ্যাটা 8 থেকে বিয়োগ করলে যে সংখ্যা পাওয়া যাবে সেটাই তার যোজনী। অধাতুর ক্ষেত্রে আরো সুন্দরভাবে বলা যায় যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্ববহিস্থ স্তরে যে কয়টি অযুগ্ম ইলেকট্রন থাকে সেটাই তার যোজনী। শিক্ষার্থীবৃন্দ কিরকম আমি দেখাই সর্ববহিস্থ স্তরে যে কয়টি অযুগ্ম ইলেকট্রন, তার মানে আমরা এখানে যদি এসপিডিএফ এর সাহায্যে দেখাই, শিক্ষার্থীবৃন্দ দেখুন অযুগ্ম ইলেকট্রন কিভাবে আমরা দেখাবো। দেখেন, যেমন ধরুন ফসফরাস 15 1s2 2s2 2p6 5s2 এর কত হলো 2 2 4 6 10 2 12 এই 13 14 15। শিক্ষার্থীবৃন্দ আমরা এই কারণে ফসফরাসের জন্য 3 বলবো। দেখেন সর্ববহিস্থ স্তরে যে কয়টি অযুগ্ম ইলেকট্রন, অযুগ্ম মানে কি? 9 যুগ্ম, যেটা জোড়া না। জোড়া না মানে কি? সিঙ্গেল। এইটাই তার যোজনী। তাহলে এই ক্ষেত্রে যোজনী 3। এই ক্ষেত্রে ফসফরাসের যোজনী 3। শুধু শিক্ষার্থীবৃন্দ এখানে আরেকটি কথা আমাদের বলা দরকার, এই ক্ষেত্রে 3 মানে কি আসলে আলাদা যোজনী আছে? হ্যাঁ আছে। সেটা কি রকম আমরা সেটা একটু ব্যাখ্যা করব। আসলে ফসফরাসের যোজনী 3 এবং 5 দুটোই। তো শিক্ষার্থীবৃন্দ আমরা যদি এক্সাইটেড করি ফসফরাসকে, এক্সাইটেড করলে কি পাবো? 1s2 2s2 2p6 এরপরে thrice s1 thrice px1 thrice p y1 thrice p z1 thrice d xy1। এক্ষেত্রে p এর যোজনী শুধু শিক্ষার্থীবৃন্দ তাহলে দেখেন সর্ববহিস্থ স্তরে বিজোড় ইলেকট্রনের সংখ্যা ওই মৌলিক যোজনী নির্ধারণ করে। তাহলে আমরা যোজনীর সংখ্যা অনেকগুলোই দিলাম। প্রথমে বললাম যে একটি মৌলের সাথে আরেকটা মৌলের যুক্ত হওয়ার সামর্থ্য বা ক্ষমতাকে যোজনী বলে। পরবর্তীতে বললাম যে কোন মৌলের একটি পরমাণু যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয় অথবা কোন যৌগ থেকে যত সংখ্যক হাইড্রোজেনকে সরিয়ে দিতে পারে বা প্রতিস্থাপিত করতে পারে সেই সংখ্যাটাও তার যোজনী। আমরা জিঙ্ক দ্বারা দেখালাম জিঙ্কের একটি পরমাণু দুটো হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে, তাই জিঙ্কের যোজনী 2। আবার পরবর্তীতে আমরা কি দেখালাম? জিঙ্কের একটি পরমাণু সালফিউরিক অ্যাসিড থেকে যখন বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিডের দুইটি হাইড্রোজেন পরমাণুকে সরিয়ে দিয়ে সেই স্থানটা দখল করে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন উৎপন্ন করে। এই যে জিঙ্কের একটি পরমাণু দুটো হাইড্রোজেনকে সরিয়ে দিয়েছে, তাই এটাও জিঙ্কের যোজনী। এরপরে আমরা কি বললাম? ইলেকট্রন বিন্যাসের সাহায্যে ধাতুর ক্ষেত্রে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্ববহিস্থ স্তরের যে ইলেকট্রন সংখ্যা সেটাই তার যোজনী। আমরা প্রথমে দেখিয়েছিলাম সোডিয়াম 11 2 8 10 1 11। আমরা এরপরে দেখিয়েছিলাম ম্যাগনেসিয়াম 12 2 8 10 2 12। বাইরের সেলে যেটা ইলেকট্রন সংখ্যা সেটাই তার যোজনী। অধাতুর ক্ষেত্রে বললাম যে হ্যাঁ বাইরের শেষে ইলেকট্রনটা সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন, 8 থেকে ওই যোজ্যতা ইলেকট্রনটা বাদ দিলেই ওটার যোজনী পাওয়া যায়। এরপরে আমরা বলেছি যে ইলেকট্রন বিন্যাসে সর্ববহিস্থ স্তরে যতটি বিজোড় মানে অযুগ্ম ইলেকট্রন থাকে সর্ববহিস্থ শক্তি স্তরে, আমরা সেটা দেখলাম সর্ববহিস্থ শক্তি স্তরে যে কয়টা অযুগ্ম ইলেকট্রন থাকে এখানে দেখলাম 3টি। এক্সাইটেড অবস্থায় দেখা যায় আরো অযুগ্ম ইলেকট্রন সংখ্যা বেড়ে যায়, সব মিলে 5টি। সুতরাং ফসফরাসের যোজনী 5।
তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এভাবে যোজনীর সংজ্ঞা দিতে পারি। এখন যোজনীর এবার প্রকারভেদ আছে, মজার ব্যাপার তো। যোজনীর এবার প্রকারভেদ, ও সুন্দর সুন্দর, অনেক সুন্দর। সেটা কিরকম? যোজনীকে আমরা প্রকারভেদ এরকম, যোজনীকে আমরা এরকম ভাবে ভাগ করতে পারি। যোজনী এটিকে আমরা 3 ভাগে ভাগ করতে চাচ্ছি। একটা হচ্ছে সক্রিয় যোজনী, এরপরে পরিবর্তনশীল যোজনী, এরপরে এটা আরেকটা নাম আছে পরিবর্তনশীল অথবা বিষম যোজনী বা যোজ্যতা, যাই হোক বিষম যোজ্যতা, সক্রিয় যোজ্যতা বা যোজনী, বিষম যোজনী বা বিষম যোজ্যতা। আরেকটা আছে সুপ্ত যোজ্যতা। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এই 3টা যোজ্যতা নিয়ে একটু কথা বলি এবার। সক্রিয় যোজনী হচ্ছে এরকম যে কোন যৌগে কোন মৌল যে যোজনীটা প্রদর্শন করে সেটা তার সক্রিয় যোজনী। বিষয়টা এরকম, আপনার বাসায় 1 লাখ টাকা আপনার আছে, এখন আপনি অফিসে নিয়ে গেছেন 5,000 টাকা। এখন একজন লোককে আপনি 5,000 টাকা দিতে পারবেন, আপনার দিতে মন আরো বেশি যাচ্ছে যে ওনার সমস্যাটা অনেক বেশি, তো আপনার কত আছে সেটা বড় কথা না, সেই ক্ষেত্রে আপনি কত দিচ্ছেন। কেউ হয়তো 50 টাকা দিচ্ছে, সেটাই তার যোজনী। বিষয়টা এরকম যে কোনো যৌগে কোনো মৌল যে যোজনী প্রদর্শন করে তাকে ওই যৌগ ওই মৌলের, মানে কি যৌগ ভেদে যোজনী চেঞ্জ হতে পারে, তাই আমরা বলবো ওই যৌগ ওই মৌলের সক্রিয় যোজ্যতা বলে। কিরকম দেখি? সক্রিয় যোজ্যতা এরকম, সক্রিয় যোজ্যতা বা যোজনী যেটাই বলেন, সমস্যা কিছু নেই, ভাষা যেভাবে কোশ্চেনে চাইবে সেভাবে দিবেন। কোন মৌল কোন যৌগে যে যোজনী প্রদর্শন করে তাকে ওই যৌগে ওই মৌলের সক্রিয় যোজনী বলে। শিক্ষার্থীবৃন্দ, আমরা আবার খেয়াল করি, কোন মৌল কোন যৌগে যে যোজনী প্রদর্শন করে তাকে ওই যৌগে ওই মৌলের সক্রিয় যোজনী বলে। যেমন কার্বন মনোক্সাইড কার্বনের সক্রিয় যোজ্যতা 2, কার্বন ডাইঅক্সাইডে কার্বনের সক্রিয় যোজ্যতা 4। প্রতিটা অক্সিজেন যোজনী 2, তাহলে একসাথে একটা অক্সিজেন আছে, সো 2, দুটো অক্সিজেন আছে তাহলে 4। সক্রিয় যোজ্যতা কি? কোন মৌল কোন যৌগে যে যোজনী প্রদর্শন করে তাকে ওই যৌগ ওই মৌলের সক্রিয় যোজনী বলে। যেমন কার্বন মনোক্সাইড এই কার্বনের যোজনী 2, কারণ একটা অক্সিজেন তো। আপনারা পানি নিয়েই বলতে পারেন, পানির ক্ষেত্রে কি দেখাতে পারেন, এরকম দুটা, এই জন্য অক্সিজেন 2। তো কার্বনের সাথে একটা অক্সিজেন আছে, তার যোজনী হলো 2, দুটো অক্সিজেন 4। তো শিক্ষার্থীবৃন্দ, কার্বন মনোক্সাইড সম্বন্ধে আমাদের একটু বলে দেওয়া উচিত। এটা অত্যন্ত বিষাক্ত একটা গ্যাস। এটা যদি আমরা নিঃশ্বাসের সাথে গ্রহণ করি তাহলে আমাদের রক্তের হিমোগ্লোবিন চেঞ্জ হয়ে হিমোজয়েনে পরিণত হয় এবং আমাদের যে ভিতরের ফাংশনগুলো আছে, লিভার, হার্ট, এই ফাংশনগুলো আস্তে আস্তে অকেজ হয়ে যায় এবং আমরা মৃত্যুর মুখে পতিত হয়ে যাই অল্প সময়ের মধ্যে। এই জন্য কার্বন মনোক্সাইডকে বলা হয় নীরব ঘাতক বা সাইলেন্ট কিলার।
বিসিএস এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও আসে নিচের কোন গ্যাসটি নীরব ঘাতক। তো শিক্ষার্থীবৃন্দ আজকে বলে দিলাম, হয়তো এটা আপনার অনন্তকাল মনে থাকবে, এক সময় আপনি বিসিএস পরীক্ষার সেই সময়ে এটা কাজে লাগিয়ে দিতে পারবেন। কার্বন মনোক্সাইড এটা খুবই টক্সিক সাবস্টেন্স, অত্যন্ত বিষাক্ত পদার্থ। ইফ ইউ টেক দিস কাইন্ড অফ গ্যাস দেন উইল ফল ইনটু ডেথ, হ্যাঁ, মৃত্যুমুখে পতিত হবে। সো আমাদেরকে এই গ্যাস সম্বন্ধে সতর্ক থাকা উচিত। কার্বন মনোক্সাইড গ্যাস কোনো ফ্যাক্টরিতে উৎপন্ন হলে আপনি জানতে পারলে সেই ফ্যাক্টরিতে আপনি প্রবেশ করবেন না। সাধারণত ওই প্লাস্টিক দ্রব্য যদি কোনো জায়গায় পোড়া হয় তখন এই গ্যাসটা উৎপন্ন হতে পারে। এই জন্য প্লাস্টিক দ্রব্য পোড়ানো আমাদের জন্য, পরিবেশের জন্য খুব ক্ষতিকর। আপনি যতটা সম্ভব অ্যাভয়েড করবেন, তাছাড়া কিন্তু এই নীরব ঘাতক, নীরবে আপনাকে মেরে ফেলবে। আস্তে আস্তে আপনি দুঃখে দুঃখে মারা যাবেন। ইউ উইল ডাই এ মিজারেবল ডেথ। আপনি মরবেন একটা দুর্বিষহ যন্ত্রণা ভোগ করে। তো শিক্ষার্থীবৃন্দ আমরা সাবধান হব, এমন ঘটনা যেন আমরা সম্মুখীন না হই। সক্রিয় যোগ্যতার কথা বললাম, এবার পরিবর্তনশীল যোগ্যতা। হ্যাঁ, এই দেখেন এখানেই পরিবর্তনশীল, যে একটা মৌল ভিন্ন ভিন্ন যৌগে ভিন্ন ভিন্ন যোজন প্রদর্শন করে, তখন ওই মৌলের যোগ্যতাকে বিষম যোগ্যতা বলে। যেমন ধরুন এটা দিয়ে উদাহরণ দিতে পারবেন যে কোন মৌল ভিন্ন ভিন্ন যৌগে ভিন্ন ভিন্ন যোজন প্রদর্শন করে। দেখেন কার্বন এ পরিবর্তনশীল যোজনী শো করে, যোজনী 2 এবং 4। তবে একটা মজার কথা এই সুযোগে বলে ফেলি, কার্বনের যৌগ সংখ্যা অ্যাবাভ 50 লাখ, 50 লাখের উপরে। মানে কথাটা কি, যে এ পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা 118টি। এর মধ্যে কার্বন একা, যার যৌগ সংখ্যা 50 লাখের বেশি, আর ওই 117টা মিলে 1 লাখের কিছু বেশি। এই জন্য কার্বন একা অনেক বেশি যৌগ করতে পারে, সবাই মিলে যা করে তার 50 গুণ যৌগ কার্বন গ্রহণ করতে পারে। এত যে কার্বনের যৌগ, তার মধ্যে কার্বন মনোক্সাইড অনলি 1, যেখানে কার্বনের যোজনে 2, এছাড়া সব জায়গায় কার্বনের যোজনে 4। এই জন্য আপনি একটা মুখস্থ রাখলে হবে, কার্বনের যোজনে কত? 4, এটাই স্বাভাবিক। তবে 2 একটা ক্ষেত্রে ওই সাইলেন্ট কিলার, ওই নীরব ঘাতক কার্বন মনোক্সাইড, সেক্ষেত্রেই শুধু 2, এছাড়া অলওয়েজ 4। তো ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ। আমরা পরিবর্তনশীল যোগের সংজ্ঞাটা কি দিব, যে কোনো মৌল ভিন্ন ভিন্ন যৌগে যদি ভিন্ন ভিন্ন যোজনী প্রদর্শন করে, তাহলে ওই মৌলের যোজ্যতাকে বলা হবে পরিবর্তনশীল যোজ্যতা বা বিষম যোজ্যতা। তাহলে আমরা সংজ্ঞাটাকে একটু সাইজ করে দিতে পারি। কোন সাইজ করতে পারি? বিষম যোজ্যতা বা পরিবর্তনশীল যোজ্যতা। বিষম অথবা পরিবর্তনশীল যে কোনো ভাবেই থাকতে পারে। কোন মৌল ভিন্ন ভিন্ন যৌগে যদি ভিন্ন ভিন্ন যোজনী প্রদর্শন করে, তবে ওই মৌলের যোজ্যতাকে বিষম যোজ্যতা বলে, বা বিষম যোজ্যতা যোজনীকে যাই হোক, তাহলে যোজনী দেয়। যেমন এই উদাহরণটা দেওয়া যাবে যে কার্বন মনোক্সাইডে কার্বনের যোজনের শক্তির কথা লেখা রাখবে, 2 আর 4। এটা সক্রিয় যোজনী, অবশ্য সক্রিয় লিখলেও দোষ নেই। তো যাই হোক, আমরা বলেছি যে কোনো মৌল ভিন্ন ভিন্ন যৌগে যদি ভিন্ন ভিন্ন যোজনী প্রদর্শন করে, তবে ওই মৌলের যোজনীকে বিষম যোজনী বলে। যেমন কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইডে কার্বন যোজনী, অর্থাৎ কার্বন বিষমযোজী মৌল, অর্থাৎ কার্বন বিষমযোজী মৌল।
শিক্ষার্থীবৃন্দ, আমরা বলে ফেললাম এটা। এরপরে সুপ্ত যোজ্যতা। সুপ্ত যোজ্যতা এরকম, এটা কি রকম? যেমন ধরেন আমরা যে উদাহরণ দিয়েছিলাম, ধরেন কার্বন, এটা নিয়ে যেহেতু দিলাম এটা দিয়ে বোঝাচ্ছি আপনাকে যে এই জায়গাতে কার্বনের যদি 4 আর এখানে হচ্ছে 2, তো এখানে সুপ্ত কিছু নেই, 4 ছিল 4ই ব্যবহার করেছে, সুপ্ত 0। এখানে কার্বনের যোজনী 4 ব্যবহার করেছে 2, তাহলে সুপ্ত 2। তার মানে সুপ্তটা কি, যে কোনো যৌগ গঠন করার সময় বা গঠনকালে, কোনো যৌগ গঠনকালে কোনো মৌল তার সর্বোচ্চ যোজনী অপেক্ষা যত সংখ্যক কম যোজনী প্রদর্শন করে সেটাই ওই যৌগে ওই মৌলের সূত্র যোগ্য বলে। কিরকম? কোনো যৌগ গঠনকালে, কোনো যৌগ গঠনকালে কোনো মৌল সর্বোচ্চ যোজনী প্রদর্শন না করে যত সংখ্যক কম যোজনে ব্যবহার করে, কোন যৌগ গঠনকালে কোন মৌল সর্বোচ্চ যোজনী প্রদর্শন না করে, যত সংখ্যক না করে সর্বোচ্চ অপেক্ষা ব্যবহার না করে, যত সংখ্যক কম যোজনী ব্যবহার করে। আর একটু ভালো হয় কিনা দেখেন দেখি। সর্বোচ্চ যোজনী অপেক্ষা যত সংখ্যক কম যোজনী ব্যবহার করে সেই সংখ্যাকে ওই যৌগে ওই মৌলে সুপ্ত যোজনী বলে। গাণিতিকভাবে সুপ্ত যোজনী সমান সর্বোচ্চ যোজনী বিয়োগ সক্রিয় যোজনী। মানে কথাটাকে আমরা একটু বোঝানোর চেষ্টা করি। যেমন কার্বন মনোক্সাইড এ, কার্বন এর সুপ্ত যোজনে কার্বনের সর্বোচ্চ যোজনী 4, 4 বিয়োগ 2 সমান 2। তো শিক্ষার্থীবৃন্দ, যদি কার্বন ডাইঅক্সাইড হতো সেক্ষেত্রে কি হবে? কার্বন ডাইঅক্সাইডে কার্বনের যোজনী আমরা কি দেখাবো? 4 বিয়োগ 4 সমান 0, সুপ্ত যোজনী 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সুপ্ত যোজনী নিয়ে কথা বললাম যে কার্বন মনোক্সাইডে সুপ্ত যোজনী আমরা কত দেখতে পেলাম। কার্বন মনোক্সাইডে সুপ্ত যোজনী আসলে আমরা দেখতে পেলাম এইটা যে 4 থেকে 2 বার, কারণ কার্বনের সর্বোচ্চ যোজনী 4 থেকে 2 বার থেকে 2। এটা আমরা এই লাইন দেখতে পারি, এত বার। আর কার্বন ডাইঅক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী কত হবে? 4 বিয়োগ 4 সমান। শুধু শিক্ষার্থী কিন্তু আমরা অলরেডি সুপ্ত যোজনী বের করে ফেললাম, ভালোই হলো। এবার আমরা
যোজনী চার্ট ব্যবহার করে যৌগ লিখন এদিকে একটু যাবো। যোজনী প্রকার যদি আমরা বলে দিয়েছি আপনাদেরকে, আর এখন আমরা ওইদিকে যাবো। যোজনী চার্ট ব্যবহার করে যৌগ লিখন আপনাদের একটু ধারণা দিয়ে দিব। তো শিক্ষার্থী কিন্তু যোজনী চার্ট ব্যবহার করে যৌগ লিখন এটা কিরকম আপনাদের যোজনী চার্ট আমি একটা দেখাই। এটা আপনাদের অবশ্য ছবি তুলে আমি ছেড়ে দিব। এখানে একটা চার্ট আমার কাছে আছে, এর চেয়ে বড় একটা চার্টও আছে, আপাতত এটা আছে। এই চার্টটা আপনাদেরকে আমরা একটু পরে পড়ানোর পরে ছবি তুলে ছেড়ে দিব। তো যোজনী চার্ট থেকে আপনারা যোজনী বেশ কিছু মুখস্থ করছেন, যেহেতু ক্লাস 9 এ উঠছেন, অনেকেই জিপি 5 পেয়েছেন, সো আপনারা অনেকেই এটা পড়েছেন মুখস্থ। যাই হোক, আমরা যোজনী চার্ট ব্যবহার করে অনেকগুলো যৌগ লেখার একটা প্রসেস দেখাবো, যাতে আপনি ইচ্ছা করলে 500 যৌগের নামও লিখতে পারেন ইচ্ছে করলে। তো দেখা যাক, আমরা যোজনী চার্ট আমরা এরকম লিখছি, একযোজী তড়িৎ ধনাত্মক। এগুলো বলতে আমরা কি বুঝি যে বাবা আমরা যে অনেক যৌগ লিখি, যেমন ধরুন সোডিয়াম ক্লোরাইড, কোনো যৌগ লিখতে যেটা শুরুতে বসে ধাতু বা ধাতুর নেই বেশি মূলক এরকম, এদেরকে তড়িৎ ধনাত্মক। যা ইলেকট্রনকে ছেড়ে দিলে স্বাভাবিক টেন্ডেন্সি ছেড়ে দেওয়ার, আর যারা ইলেকট্রনকে টেনে নেওয়ার নেগেটিভ বলি আমরা, ইলেকট্রন পজিটিভ ইলেকট্রন নেগেটিভ। তো একযোজী তড়িৎ ধনাত্মক এরকম আমরা মনে রাখার জন্য, মানে যৌগটা বোঝানোর জন্য আমরা এরকম লিখি যে এরা, আর এরা হচ্ছে একযোজী তড়িৎ ধনাত্মক। কিভাবে যৌগ হয় দেখেন, আমি আপনাকে বেশ কিছু দেখাই। তড়িৎ ধনাত্মক শুধু শিক্ষার্থী যেহেতু আমি আপনাদেরকে একটু দেখাই, যেখানে আমরা একটা সব দেখাবো সেখানে অনেকগুলো শিখতে পারবেন, এইভাবে আপনি অনেকগুলো পাবেন। যেমন ধরুন প্রথমে আমি হাইড্রোজেন লিখলাম। হাইড্রোজেন যদিও তড়িৎ ধনাত্মক ঋণাত্মক দুই রকমই হয়, ধনাত্মকই বেশি হয়, যেজন্য আমি ধনাত্মকের থেকে আগে হাইড্রোজেন লিখলাম, তাহলে মনে একটু বেশি আপনাকে শেখাতে পারবো। হাইড্রোজেন, এরপরে ধরুন লিথিয়াম, এরপরে সোডিয়াম, এরপরে পটাশিয়াম, এরপরে ধরেন সিলভার, এরপরে আমরা অ্যামোনিয়াম, ফসফোনিয়াম, এদেরকে লিখব। তো এই যৌগমূলকগুলোতে আবার ওই আধানটা দেওয়া থাকে, এই জন্য যোজনী এক, কিন্তু সবার যোজনী এক, এর সাধারণত আধান সহ লেখা হয়। কারণ যৌগমূলকের সংখ্যাটা ওইরকম আমরা করি যে আধান বিশিষ্ট পরমাণু গুচ্ছ যা রাসায়নিক বিক্রিয়ায় একটা মৌলের আয়নে আচরণ করে। তো যাই হোক, আমরা পরে এই সংখ্যা লিখে দিব, সে সুযোগ আছে আমাদের। আর একযোজী তড়িৎ ধনাত্মক বলতে আমরা এগুলোকে বুঝি, ধরুন ক্লোরিন, ক্লোরিন, এখানে কিন্তু আরো দুটো আছে। ধরেন আমরা একটা জিনিস খেয়াল করি, কপার, মার্কারি, এগুলো আস ইক দুই রকমের যোজনী থাকে। তো আস, এগুলোর পাশে আস লেখা আছে। তো শিক্ষার্থীবৃন্দ, আস বলতে বোঝায় কম, মানে আমাদের কপারের যোজনী 1, 2 দুটাই, মার্কারির যোজনী আর যেটা 1 এগুলো 2, সেটা হলো ইক। তো যোজনী যখন কমটা ব্যবহার করে, যেমন ধরেন আপনারা একটু পারেন, এই যৌগটার নাম কি বললে আপনারা হয়তো অনেকেই পারেন যে স্যার এটা ফেরাস অক্সাইড। কারণ কি জানেন যে আয়রনের যোজনী তো 2 রকমের, এর মধ্যে কোনটাই হচ্ছে 2, আর একটা ফেরিক অক্সাইড Fe2O3, এটা হচ্ছে ফেরিক অক্সাইড। এখানে আবার আয়রনের যোজনী 3। আপনারা জানেন যে এর যোজনী 2, এর 2 2 কেটে গেল, আর অক্সিজেনের 3 আয়রনকে, আয়রনের 2 অক্সিজেনের 2 আয়রনকে দিল, আর আয়রনের 3 অক্সিজেন, এতে করে এটা হলো ফেরিক অক্সাইড, মানে আয়রন যোজনী 3 এখানে। তো শিক্ষার্থীবৃন্দ, আস এটাও আমরা লিখতে পারবো। এখানে একটু ব্যতিক্রম আছে, আমরা বুঝাবো, এই দুটোর ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, আমরা বুঝাবো। ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরকম ভাবে একযোজী যারা, যেমন সায়ানাইড, এরকম ভাবে শিক্ষার্থীবৃন্দ আমরা কার্বনেটের যোজনী বলি 2, যখন হাইড্রোজেন লাগিয়ে দিব তখন বাইকার্বনেট যোজনী দিবে 1, HCl, এটার নাম হাইড্রোজেন কার্বনেট বা বাইকার্বনেট। এরপরে আমরা ধরেন সালফেট, এর যোজনী 2, এর সামনে যে একটা হাইড্রোজেন লাগিয়ে দিব যোজনী হয়ে যাবে 1, বাইসালফেট। আমরা এটাও লিখব, বাইসালফেট বলতে হবে, হাইড্রোজেন সালফেট বলতে হবে, অসুবিধা কিছু নেই। এরপরে আমরা সালফাইড, যেটা এর যোজনী 2, যে হাইড্রোজেন লাগিয়ে যাবে বাইসালফেট, HCl। এরকম ভাবে আমরা
ধরুন নাইট্রেট এর যোজনী এমনিতে 1, নাইট্রাইট এর যোজনী 1, এরকম হাইড্রোক্সিল এর যোজনী 1, এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11, আর এখানে 1 2 3 4 5 6 7 8 9। আমরা ইচ্ছা করলে আপনাকে 9 × 11 99টা যৌগ দেখাতে পারবো। তো আমরা 99টা যৌগ হয়তো লিখবো না, আপনাদের অনেক সময় চলে যাবে। আমরা সিস্টেমটা দেখাবো যে কিভাবে যৌগটা লিখতে হয়। এখান থেকে 99টা যৌগ পাওয়া যাবে, এটা আপনি পাবেন, আমি পাবো, আরেকজনও পাবে, অসুবিধা নাই। আমরা একটু দেখাবো কিভাবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে এখানে হাইড্রোজেন নিতে চাই। নিলে বেশ কিছু অ্যাসিডের নাম আপনি জীবনে একবারই শিখতে পারবেন। এটা কিন্তু একটা অনেক বড় পাওয়া। অনেক বাচ্চাদের আমরা ভাইভা নিয়ে এসএসসির সময় বিভিন্ন স্কুলের বাচ্চাদের ভাইভা নিতে হয়, যারা পরীক্ষা দিতে আমাদের স্কুলে আসে। আমরা সাধারণত ইন্টার্নাল হিসেবে থাকি, আইডিয়াল স্কুলে যাদের সেন্টার করে আমরা তাদের ভাইভা নেবে নেই। তা আমরা হয়তো বলি যে ঠিক আছে তুমি 3টে অ্যাসিডের নাম বলো, ওই 3টা বলতেই সে বিপদে পড়ে যায়। তা আমরা আপনাকে যে সিস্টেম শেখাবো, আপনি নর্মালি 10টা বলে ফেলতে পারবেন, কিরকম দেখা যায়। আমরা সেই সিস্টেমগুলো শেখাবো যে কিভাবে আপনি অল্পের মধ্যে ভালো করতে পারবেন, কারণ আপনার অনেক সাবজেক্ট পড়তে হবে। তাই আসুন আমরা সেই টেকনিকগুলো শিখি যেখানে অল্পের মধ্যেই শিখে যাবে বেশি। মাংস খাইলে মোটা হবে বেশি, তাহলে কি হবে? মাংস কম করে খাইতে হবে। মাংস যদি না খান আবার প্রোটিনটাও পাবে না, প্রোটিন পাওয়া লাগবে কিন্তু কম, বেশি খাবে না, কম। শিক্ষার্থীবৃন্দ, আমি কি টেনে দেখাচ্ছি আপনি একটু দেখাই। ধরুন আমি প্রথমে হাইড্রোজেন নিলাম, HF, H এর সাথে এটার নাম দুইভাবে বলা যায়। কেউ যদি বলে হাইড্রোজেন ফ্লোরাইড তাহলে সে বলতে পারবে গ্যাস, আর যদি কেউ বলে হাইড্রোফ্লোরিক অ্যাসিড তাও বলতে পারবে। তার মানে কি, গ্যাস যেটা সেটা এরকম যে একটা বোতল হয়তো অ্যাসিড ভরা আছে, আমরা বোতলের সিপি খুলে দিলে গ্যাস আকারে চলে যায়। আমরা পানি যখন ফুটাই তখন বাষ্প আকারে জলীয় বাষ্প বের হয়ে যায়। শিক্ষার্থীবৃন্দ, ওটাও পানি, ওটার সংকেত H2। তো এখন এটা হলো HF, এটার নাম হচ্ছে হাইড্রোফ্লোরিক অ্যাসিড। হাইড্রোফ্লোরিক অ্যাসিড, হাইড্রোফ্লোরিক অ্যাসিড। এরপরে 2, একের পরে আমরা হয়তো 2 দিলাম, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড। শিক্ষার্থীবৃন্দ, কেউ যদি হাইড্রোজেন ফ্লোরাইড লেখে দোষ নেই, আমরা এমনি যদি আপনাকে বলি যে কোনটাই বলতে পারবো। তো আমরা একটু হাইড্রোক্লোরিক অ্যাসিডও বলতে পারবো, হাইড্রোজেন ফ্লোরাইড গ্যাসও বলতে পারবো, তাহলে এটাও বলতে পারবো। তাহলে আমরা দুটাই দেখাই যে আমরা এটাও লিখতে পারবো, একটা ব্যাপার আছে আর কি। হাইড্রোজেন ফ্লোরাইড একটা ব্যাপার আছে, আমরা বোঝাচ্ছি সেটা। হাইড্রোজেন ফ্লোরাইড, ফ্লোরাইড অবলিক হাইড্রোক্লোরিক অ্যাসিড তাও বলা যাবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ফ্লোরিক অ্যাসিড, এটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড। বা হাইড্রোক্লোরিক অ্যাসিড একইভাবে। তো আমরা এটাকে এইভাবে লিখলে একটু সুবিধা কি, আমরা যখন লিথিয়াম দ্বারা লিখবো তখন আমরা অ্যাসিড লিখতে পারবো না, ফ্লোরাইড ক্লোরাইড এইভাবে লিখতে হবে। এই জন্য আমরা এটাকে গুরুত্ব বেশি দিলাম এই মুহূর্তে। 3, আমরা এরপরে আবার যুক্ত করব, এরপরে যুক্ত করব আমরা, দেখা যাক এটা HBr, হাইড্রোজেন ব্রোমাইড। এই হাইড্রোজেন ব্রোমাইড, আবার কেউ যদি হাইড্রোব্রোমিক অ্যাসিড বলে কোনো সমস্যা নাই, হয়ে যাবে। এরপরে 4 নাম্বারটা HI, হাইড্রোজেন আয়োডাইড অথবা হাইড্রো আয়োডিক অ্যাসিড, সেভাবেও মনে রাখতে পারবেন, আয়োডাইড অথবা হাইড্রো আয়োডিক অ্যাসিড। এরপরে 5 আপনি ইচ্ছা করলে HCN লিখতে পারবেন, হাইড্রোজেন সায়ানাইড। বলে রাখি, সায়ানাইডটা খুব বিষাক্ত, পটাশিয়াম সায়ানাইড এর মধ্যে অন্যতম বিষাক্ত। এটা কারো বডিতে যদি রক্ত বের হয় যে কোনো কারণে বা আঘাত করে বের করানোই হয়,
এই পটাশিয়াম সায়ানাইড কেমিক্যালটা যদি রক্তের সাথে মিশে তাহলে অল্প সময়ের মধ্যে দেহের পচন ঘটে এবং দেহের মাংসগুলো খুলে খুলে পড়ে। তার মানে কিন্তু উইল ডাই মিজারেবল ডেথ। ওই আর্মিদের যে দুটো চাকু থাকে ছবিতে দেখেছেন, ওই চাকুর মাথায় পটাশিয়াম সায়ানাইড লাগা থাকে, ওরা আত্মরক্ষার জন্য ব্যবহার করে। যখন গুলি থাকবে বা শেষ হয়ে যাবে সেই মুহূর্তেও তারা যদি কাউকে ওই চাকুতে আঘাত করে, চাকুর মাথায় পটাশিয়াম সায়ানাইড আছে, যাকে আঘাত করবে সে মরে যাবে, মাংসগুলো অল্প সময় পচে যাবে। যাই হোক, এটা এত বেশি মানে পচনশীল আর কি, এত বেশি ভয়ঙ্কর বা ভয়ঙ্কর যেটাই বলেন সেটাই। হাইড্রোসায়ানিক অ্যাসিড বা হাইড্রোজেন সায়ানাইড। এরপরে শিক্ষার্থীবৃন্দ H2CO3, মানে এখানকার H এখানকার H2CO3, এটার নাম কার্বনিক অ্যাসিড অথবা হাইড্রোজেন কার্বনেট। এটা গ্যাস হিসাবে বলছি, আর অ্যাসিড হিসাবে কার্বনিক অ্যাসিড। এটা একইভাবে আমরা H2SO4 খুব পরিচিত আপনাদের কাছে সালফিউরিক অ্যাসিড হিসাবে। তো শিক্ষার্থীবৃন্দ এটাকে আমরা সালফিউরিক অ্যাসিড আমরাও বলি। আমরা এখানে একটা হাইড্রোজেন সালফেট বলবো আমাদের অন্য সুবিধার কারণে, আবার ওইভাবে বলবো, আমরা দুটাই বলবো সালফিউরিক অ্যাসিড, কোনো ক্ষতি নেই। এরপরে আমাদের 8 নাম্বার সিরিয়াল আসতেছে, এটা না H2SO3, এটা আসতেছে হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইড। তো শিক্ষার্থীবৃন্দ একইভাবে আমরা 9 নাম্বার যে দেখতে পারবো HNO3 নাইট্রিক অ্যাসিড বা হাইড্রোজেন নাইট্রেট, আর এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। আবার ওইভাবে হবে, আমি নাহলে অ্যাসিড হিসাবে ওগুলোকে লিখে দিচ্ছি, একটু ওই জায়গায় জায়গা কম আছে। 10 HNO2 নাইট্রাস অ্যাসিড বা হাইড্রোজেন নাইট্রাইট। আর 11 থেকে আসতেছে HOH, মানে কি H2, পানি। পানিকে আমরা রাসায়নিক ভাবে বলে ডাইহাইড্রোজেন মনোক্সাইড বলতে পারবো, ডাইহাইড্রোজেন মনোক্সাইড। তো শিক্ষার্থীবৃন্দ আমরা এইভাবে তাহলে অ্যাসিডগুলোর নামে আমি আবার একটু বলি, আপনারা পারলে লিখে নেন। হাইড্রোফ্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রোআয়োডিক অ্যাসিড, হাইড্রোসায়ানিক অ্যাসিড, এটা হলো কার্বনিক অ্যাসিড। এরপরে সালফিউরিক অ্যাসিড, এরপরে সালফিউরাস অ্যাসিড, এটার নাম নাইট্রিক অ্যাসিড, এটার নাম নাইট্রাস অ্যাসিড, আর এটা পানি, ডাইহাইড্রোজেন মনোক্সাইড। তো শিক্ষার্থীবৃন্দ আমরা অ্যাসিডের নাম মোটামুটি 10 পর্যন্ত বলেছি, আপনি এক টানে 10টা শিখে ফেলেছেন। তো এখন আমরা আরেকটু দেখাবো আপনাদের। তো শিক্ষার্থীবৃন্দ আমরা এবার আপনাদের এই জায়গাতে আমরা আরেকটু মানে হাইড্রোজেনের জায়গায় তো অন্য যে কোনো একটা নিলাম, লিথিয়াম বা সোডিয়াম যে কোনোটাই নিলাম। এখানে সুবিধা কি জানেন নাকি? এই যে লিথিয়াম নিলাম, তাহলে LiF, এই হাইড্রোজেনের জায়গায় আমি শুধু Li দিব। কি হবে? লিথিয়াম ফ্লোরাইড। লিথিয়াম ফ্লোরাইড, লিথিয়াম ফ্লোরাইড। এরপরে আমরা একইভাবে আচ্ছা দেখি কি করা যায়। এটা আচ্ছা একটু অন্যরকম হবে। তো এখানে আমরা যখন লিথিয়াম দিলাম, লিথিয়াম ক্লোরাইড, তাহলে এই জায়গায় লিথিয়ামের জায়গায় ডট দিলে হয়ে যাচ্ছে লিথিয়াম ক্লোরাইড। শিক্ষার্থীবৃন্দ শুধু এই সুবিধার কারণে আমরা অ্যাসিডটাকে আগে লিখি নাই। এবার LiBr, লিথিয়াম ব্রোমাইড, LiI, লিথিয়াম আয়োডাইড, LiCN, লিথিয়াম সায়ানাইড। এখানে একটি কথা বলে নিই, এটার নাম হলো লিথিয়াম হাইড্রোজেন কার্বনেট। লিথিয়াম হাইড্রোজেন কার্বনেট। তো শিক্ষার্থীবৃন্দ আমরা এরপরে এখানে একটা H ছিল, লিথিয়াম হাইড্রোজেন সালফেট, এটার নাম লিথিয়াম হাইড্রোজেন সালফেট, লিথিয়াম হাইড্রোজেন কার্বনেট। তাহলে এখানে একটু বড় করে লিখতে হবে, তাই না? লিথিয়াম হাইড্রোজেন, বাই লিখলেও চলবে, লিথিয়াম হাইড্রোজেন। শিক্ষার্থীবৃন্দ আমরা দেখুন
আপনাদের যে নামের প্রসেসটা দেখালাম, আগে আমরা 11টা লিখে ফেলেছিলাম, তো সেই ক্ষেত্রে আমরা এরকম ভাবে 11, এরপর আমরা 12 নম্বরে কি লিখলাম দেখেন, নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে এখন 12তে আসলো লিথিয়াম ক্লোরাইড, 13তে লিথিয়াম ক্লোরাইড, 14 লিথিয়াম ব্রোমাইড, এরপরে 15 আপনারা কিন্তু লিখতে হবে এই 16 লিথিয়াম সায়ানাইড, 17 লিথিয়াম হাইড্রোজেন কার্বনেট, 18 লিথিয়াম হাইড্রোজেন সালফেট। আচ্ছা, ফেট এবং ফাইট, যেমন আমরা টাইট, আমরা যখন বেল্ট টাইট করে দিই পেট ছোট মনে হয় না, তো অক্সিজেন যখন কমে আসে তখন ফাইট, এই সালফেট ফেট আছে, আর ফাইট মানে টাইট দেওয়া হয়েছে, যেমন নাইট্রেট NO3 নাইট্রাইট, একটা অক্সিজেন কমে আসছে মানে পেটের উপরে চাপ দিলে একটু পেট ছোট মনে হয়, এরকম লিথিয়াম হাইড্রোক্সাইড। এইভাবে তাহলে আমরা চলে যেতে পারবো। তো আমরা প্রথমে হাইড্রোজেনের পানি পেয়েছিলাম, এখান থেকে আস্তে আস্তে আমরা এখন একইভাবে 19 পেলাম, 20 পেলাম, 21 পেলাম, 22 পেলাম, এইভাবে আমরা লিথিয়াম হাইড্রোক্সাইড এগুলো করলাম। শিক্ষার্থী কিন্তু একইভাবে অন্যগুলো হবে। হ্যাঁ, একই কথা এখানে বলার আছে, যেমন ধরেন অ্যামোনিয়াম বাইসালফেট যখন করবেন, অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট যখন করবেন, শিক্ষার্থীবৃন্দ কেউ যেন ভুলেও NH5 এর কথা ভাববেন না। যৌগমূলক যেটা, সেটা একটা মৌলের পরমাণুর মতোই থাকবে, আপনারা দয়া করে এটাই লিখবেন, এটাই রাইট। কেউ আবার এরকম করবেন না NH5 CO3, এটা রং, এটা রং, এটা হচ্ছে ভুল, এটা ঠিক। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট অথবা অ্যামোনিয়াম বাইকার্বনেট করবেন। আরেকটু বলেছিলাম যে কপার এবং মার্কারি, এই জায়গাতে একটু লেখাটা অন্যরকম, যেমন ধরেন CuCl NaCl এরকমই হওয়ার কথা, কিন্তু কপারের যোজনে যখন 1 অর্থাৎ আস, এই Q+ ক্লোরাইড এইভাবে হয়, এটা Q+ ক্লোরাইড। শুধু শিক্ষার্থীবৃন্দ এই ক্ষেত্রে আমি আরেকটা কথা বলতে পারি, Q+ ক্লোরাইড এর হচ্ছে আণবিক সংকেত, Q+ ক্লোরাইডের এই Q+ ক্লোরাইড, আচ্ছা আমরা কথাটা একটু সুন্দর করে লিখে দেই, Q+ ক্লোরাইডের, আচ্ছা উপরে লিখি Q+ ক্লোরাইড, Q+, ব্যতিক্রমটা কোথায় আমি বলি, ক্লোরাইডের রাসায়নিক সংকেত, রাসায়নিক সংকেত Cu2Cl2, আর Q+, এটা কিন্তু রাসায়নিক ভাবে, বাবা রাসায়নিক বললে এটা বলা যাবে না, CuCl মানে একটা কপারের সাথে একটা ক্লোরিনই, আর আণবিক সংকেত যেটা বাস্তবে আমরা দেখি, যে অণুটা আমরা যদি দেখতে চাই, আণবিক সংকেত এটা। তো শিক্ষার্থীবৃন্দ এখানে একটি কথা বলা দরকার আছে, সেটা হচ্ছে এরকম যে আণবিক সংকেত আর রাসায়নিক সংকেত এমনিতে আলাদা নয়, একই জিনিস। তবে হ্যাঁ, এক্ষেত্রে Q+ ক্লোরাইডের যোজনী যেহেতু সোডিয়ামের 1, কপারের 1 হওয়া উচিত CuCl, কিন্তু বাস্তবে আমরা এইভাবে দেখি Cu2Cl2, আণবিক সংকেত হলো বাস্তবে যে ঘটনাটা ঘটে, আর CuCl রাসায়নিকভাবে একটির সাথে একটি, মানে আমরা বাচ্চাদের বোঝানোর জন্য এভাবে বোঝাই যে মনে করেন একটা বাসায় দুটো যমজ ছেলে আছে, তো তারা একসাথে চলাফেরা করে, একই ড্রেসে ঘোরাফেরা করে, একই রকম বন্ধু নির্বাচন করে, সব ঠিক আছে, পোশাক আশাক সব এক। তো বাবা মা ওদের বিয়ে দিতে চাইছে, তারা বিয়ে করতে রাজি হয়েছে ওই শর্তে যে আমরা আরেকটা বাসায় যদি যমজ দুটো মেয়ে থাকে তাহলে সেই দুটো মেয়েকে বিয়ে করব। বিষয়টি এরকম যে যারা যমজ বাচ্চা তারা সব সময় একসাথে থাকে, এমনকি শ্বশুর বাড়িতে একসাথেই যাবে। সেই ক্ষেত্রে Cu2Cl2, 2 কেটে গেলে CuCl, একটার জন্য একটাই, কিন্তু এরা বাস্তবে সবসময় দুজন একসাথে থাকে। একটার জন্য একটাই, একটা ছেলের জন্য একটা মেয়ে পাওয়া যাচ্ছে ওয়াইফ হিসাবে, কিন্তু এরা দুইজন একসাথে থাকে, তাই Cu2Cl2। আমরা বোঝানোর জন্য এই কথাটা বলি। দিস ইজ অলসো অ্যাপ্লিকেবল ফর মার্কিউরাস ক্লোরাইড। এই মার্কিউরাস ক্লোরাইড এক্ষেত্রে কিন্তু একই, Hg2Cl2। মার্কিউরিক ক্লোরাইড যেটা, এটার ক্ষেত্রে কিন্তু তাই, Hg2Cl2। তো শিক্ষার্থীবৃন্দ এটা মার্কিউরাস ক্লোরাইডের আণবিক সংকেত আস, তো রাসায়নিক সংকেত ওটা এটা একই, মানে এটা হলো আণবিক সংকেত, মার্কিউরাস ক্লোরাইড আণবিক সংকেত।
তবে রাসায়নিকভাবে কিন্তু একটার সাথে একটা টুটু কেটে যাবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আপনাদের একটা আইটেম পড়াতে পারলাম না আজকে, সময় অনেকটা নিয়ে ফেলেছি। তো শিক্ষার্থীবৃন্দ, আগামী দিন যৌগমূলক নিয়ে আবার পড়াবো। ভিডিও বেশি বড় হলে আপনাদের খুব কষ্ট হয়, আপনাদের কষ্টের কথা বিবেচনা করে আমরা পরে আবার পড়াবো। তো আপনারা এইভাবে যে আমি নাম লেখালাম, আপনারা ইচ্ছা করলে কতগুলো নাম লেখাতে পারেন? 99টা। তা আপনাদের এইচডব্লিউ থাকলো 99টা নাম লিখবেন। যদি কোনো না পারেন আমাকে জানাবেন, আগামী দিনে আমরা আরো নামকরণ 2-4টা দেখেই অন্য পড়ানো পড়াবো, যেন একটু বেশি পড়ানো যায়। মনোযোগ দিয়ে ক্লাস খেয়াল করবেন, যেন আপনারা একটা ভালো এডুকেশন পান, তাহলে আমাদের ভালো লাগবে। সেই ভালো লাগা থেকে কিন্তু এটা করা। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে চাপ দিবেন, কারণ আমাদের নিয়মিত ক্লাস আপনার কাছে পৌঁছবে। অনেক ক্লাস আপনি পাবেন। সাবস্ক্রাইব না করে রাখলে 2-1টা ক্লাস আপনি মিসও হতে পারেন, আপনার কাছে ক্লাস পৌঁছবে নিশ্চয়তা নেই। সো আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, ক্লাসগুলো শেয়ার করে দিবেন, যেন অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায়। গ্রাম, গঞ্জ, শহর, বন্দর, টেকনাফ থেকে তুলে সব জায়গায় পৌঁছে যায়। আপনারা এই চরম দুঃসময়ে যেমন একটু ছোটোখাটো এডুকেশন আমরা দিতে পারছি, এই এডুকেশনটা যেন অন্যরাও পায়, সেই আশাকে সামনে রেখেই আমরা আজকের এই ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।